প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে নতুন আশার আলো দেখছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। মহাপরিকল্পনা ভবিষ্যৎ নির্ধারণের আশা অধিকার কর্মীদের। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান, সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। থামছে না পুশিন আতঙ্ক, এবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। বিজিবির প্রতিরোধে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হল বিএসএফ। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছাগল, উদ্ধারে নামে বাবা ছেলে সহ একে একে ৪ জন। টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল সবার, গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড। এবং পতেঙ্গা টার্মিনালে ৩৭০ কোটি টাকার ৪টি গ্যান্ট্রি ক্রেন স্থাপন। নতুন প্রযুক্তিতে গতি পাবে কন্টেইনার হ্যান্ডলিং। বন্দরে $১ বিলিয়ন সৌদি বিনিয়োগের পরিকল্পনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে তিস্তা অববাহিকায় নতুন আশার আলো। প্রত্যাশা, বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। এই সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে। সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। ১৭ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে নগরীর লালবাগ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বেশ কয়েকটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ছাড়াও নদী পাড়ের মানুষ ও নদী আন্দোলনকারীরা অংশ নেন। চলতি সংসদীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা সহ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা। এদিকে একই দাবিতে লালমনিরহাট সহ বিভাগের ৫ জেলায় মানববন্ধন করেছেন তিস্তা পাড়ের মানুষ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। খেলোয়াড় যারা খেলছে আজকে পাবনা এবং পাবনা ছিল, ছিল না, হ্যাঁ, ময়মনসিং সবাই খেলেছে আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই বসো, থ্যাংক ইউ, বসো। এখন আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। অন্য যারা এখানে উপস্থিত আছেন আমার ছোট বন্ধুরা ছাড়া আপনারা কি জানেন, এই যে গত ১.৫ মাস ধরে আমাদের ছোট বন্ধুরা ২২ লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে?
1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। এখন ছোট বন্ধুরা, তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পারবে? বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? কার কার আত্মবিশ্বাস আছে হাত তুলো তো। এরা শুধু হাও হাও করছে, কথা শুনছে না। হ্যাঁ ওই যে হাত তুলেছে, ভেরি গুড। এই যে ওই যে কালো প্ল্যাটফর্মটা নিচে ওরাও হাত তুলেছে, ভেরি গুড। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনাল্ডো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে আছে যারা নতুন কুড়ি স্পোর্টসেও তোমরা নাম লিখিয়েছো, নিশ্চয়ই অনেকে আছে। আছো এখানে কেউ নতুন করে স্পোর্টসে? এই যে হাত তুলেছে, নতুন, ভেরি গুড। কাজেই আজকে তোমরা খেলাধুলা করেছো। আজকে আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা প্ল্যান করেছিলাম, যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠ জন্য নতুন নতুন মাঠ বের করব, আমরা ইনশাআল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা সারা বিশ্বে, এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সবকিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তোমাদেরকে বাংলাদেশকে এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে। পারবে না? পারবে তোমরা। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মতো এত সুন্দর যে খেলা তোমরা খেললে, আমরা কিন্তু এত সুন্দর খেলতে পারতাম না। তোমরা আমাদের থেকে অনেক সুন্দর খেলেছো, সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে তোমরা আমাদের থেকে অনেক ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তাহলে আজকে কোনো কথা না, এখন কাজ হচ্ছে লেখাপড়া। কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? কথা বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এখন আসো, এই যে 1.5 মাস ধরে যে তোমরা খেললে, আজকে এখানে যারা জিতেছে, যারা রানার্স আপ হয়েছে, আমাদের তো তাদেরকে একটু কংগ্রেচুলেট করতে হবে। তবে আমি কংগ্রেচুলেট করতে চাই শুধু আজকে যারা উইন করেছে তাদেরকে না, শুধু যারা রানার্স আপ হয়েছে তাদেরকে না, আমি কংগ্রেচ করতে চাই পুরা যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা খেলেছে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমি কংগ্রেচুলেট করতে চাই। এবং একই সাথে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কংগ্রেচুলেট করতে চাই
স্কুলের টিচার যারা তাদেরকে সহযোগিতা করেছে, অভিভাবক যারা বাচ্চাগুলোকে তাদের সন্তানদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, টিচার এবং অভিভাবক তাদের সকলকে আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তাহলে আজকে এই পর্যন্ত বক্তব্য লম্বা হবে না, কিন্তু খেলা ছেড়ে দিলে হবে না। কালকে মাঠের থেকে আবার কালকে বিকালে কিন্তু মাঠে খেলতে হবে, ঠিক আছে তো? খেলা ছাড়লে কিন্তু চলবে না, খেলতে কিন্তু হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে, আরো যেগুলা খেলা আছে, যার যেটা খেলা ভালো লাগে সেইটা কিন্তু খেলতে হবে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে ওই যে একটু আগে বললাম যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। আর একই সাথে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা ছেলে, আমি যেরকম ছোট ছিলাম, আমি যখন মেকানো সেট নিয়ে খুব খেলতাম, এটা বানাতাম, ওটা বানাতাম, অনেক জিনিস বানাতাম। তোমাদেরকেও কিন্তু এরকম জিনিস বানাতে হবে। তোমাদের প্রত্যেকের মাথায় অনেক বুদ্ধি, কাজেই তোমাদের বিভিন্ন জনকে সেটারও আমরা ব্যবস্থা করব। এই যে কয়দিন পরে এই ঢাকা জেলার হয়ে গেল, সারা বাংলাদেশ হচ্ছে, কয়দিন পরে ঢাকায় চিনমৈত্রীতে একটা অনুষ্ঠান হবে, ইনোভেশন একটা প্রোগ্রাম হবে। তোমাদের মতনই সব ছোট ছোট বন্ধুরা ওখানে পার্টিসিপেট করবে। কাজেই তোমাদেরকে ইনোভেশনের মধ্যে আসতে হবে। সোজা হিসাব, বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে চিনতে পাই না, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। সরকারকে ভুল সংশোধন করে জনগণ কাতারে না আসলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মিছিল স্লোগানে মুখরিত রাজপথ, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে সমাবেশ স্থলমুখী 11 দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত সহ 11 দল। জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে ওঠে সমাবেশ স্থল। জোটের নেতারা বলেন, বাংলাদেশে 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। জনগণের ভোটাধিকার নিয়ে খেলার চেষ্টা করলে পতন অনিবার্য বলে মন্তব্য করেন তারা। আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান জানান তিনি। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি ডাকাতি ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সময় সংবাদ, খুলনা। বিএনপি সরকার গঠনের পর নারী ও প্রান্তিক মানুষের ক্ষমতায়ন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এই কথা বলেছেন তিনি। নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে, আপনার সাধারণ প্রান্তিক মানুষের ক্ষমতায়ন শুরু হয়েছে। এই যে আপনার ফ্যামিলি কার্ড, এরপরে আপনার কৃষক কার্ড, অন্যান্য কাজগুলো শুরু হয়ে গেছে না। আপনি দেখবেন এই সরকারের আমলে আমরা কাজের জন্য আসছি, আমাদের আর অন্য কোনো এজেন্ডা নেই, আমরা উন্নয়ন করতে চাই। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালুর কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে পাবনায় সরকারি কর্মকর্তা ও সুধীর সমাজের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেছেন তিনি। ঢাকা পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে। আগামী মাসে
কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও ঢাকার সঙ্গে সহজ যোগাযোগে আরিচা খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, বাস্তবায়ন করবার জন্য প্রক্রিয়াটাও চিহ্নিত করেছে, অগ্রসর হচ্ছে। আমার বিশ্বাস যে একটি মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশেও আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে এবং দৃশ্যমান হবে। এবারে দেশের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক ও জনবান্ধব বাজেট হয়েছে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরে প্রায় 2000 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিগত স্বৈরাচার সরকারের সময় বাজেট দেয়া হতো ধনীদের লুটপাটের বাজেট, অথচ এবারের বাজেট দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের বাজেট বলেন হুইপ। এ সময় বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন হুইপ। যে বাজেট এদেশের জনগণের জন্য সবচেয়ে জীবনযাপন চালানোর জন্য যে বাজেট মানুষের প্রয়োজন, সে বাজেট তারেক রহমানের সরকার বাংলাদেশের মানুষের সামনে পেশ করেছে। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন, আবার এটা গরিবের বাজেট। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা এবং লক্ষ্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করবো কিভাবে? বাজেট হওয়ার পরেই দেখবে হয় চালের দাম, নয় তেলের দাম, নয় চিনির দাম, লবণের দাম, কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি। সরকার বা দলকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ না লিখে সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর প্রেস ইনস্টিটিউটে বাংলাদেশ আয়োজিত মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ক 3 দিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। সরকারকে খুশি করবার জন্য ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী কারোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রয়োজন নেই, দরকার নেই। এটি মেহেরবানি করে করবেন না। এটি যদি করেন তাহলে পরিবর্তন আর কিছুই অর্জিত হলো না। যেটি সঠিক সেটি লিখবেন, সেটি বলবেন। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়াও কুড়িগ্রাম ও মেহেরপুরের সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তারা যে ঘটনাটি ঘটাচ্ছে, বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে, এই প্রক্রিয়া তাদের সফল হবে না। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে অবস্থান করতেছি, কখনোই এটা মেনে নিব না, তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। আমরা প্রয়োজনে সবসময় সীমান্তেই অবস্থান করব। বিজিবি ভাইয়েরা যে এত অ্যালার্ট ছিল, যার কারণে ওরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকাইতে পারেনি। আমরা জীবন দিব, তবুও মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। সবান্য করি দেখতো যদি না এরা বাংলাদেশি, তাহলে ওনারা আপোষে নামাই নিত, নিয়ে যাদের বাচ্চা তাদের উড়াই দিত। আর ওনারা যদি ভারতে যে হয়,
তো সেই হিসেবে ওনারা ওইভাবে নিয়ে যায়। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া 4 জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছাগল, উদ্ধার করতে বাবা ছেলে সহ একে একে নামে 4 জন। টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল সবারই। স্বজনদের আর্তনাদে এলাকায় নেমেছে শোকের ছায়া। পরিত্যক্ত কূপে পড়ে যায় ছাগল, উদ্ধার করতে গিয়েই নেমে আসে বিপদ। একে একে প্রাণ হারায় 10 বছরের শিশুসহ 4 জন। শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরের জলই এলাকায় পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপে পড়ে যায় একটি ছাগল। এ সময় তুলতে গিয়ে প্রথমে কূপে নামে শিশু নেইমার মরং। তবে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। সময় গড়ালেও ছেলে উঠে না আসায় বাবা বাবুল হাদিমাও নিচে নামেন। পরে তাদের উদ্ধারে গিয়ে একে একে মৃত্যু হয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেকেরও। সাগরবান খিবা ফিরেন নাপ মারিয়া পড়ছে, ওই পড়াটা উঠাবার গেছে, উঠাবার গিয়াই যে একজনের পর এই 4 জন গেল। বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 মরদেহ উদ্ধার করে। অনেকদিন আগে বাথরুম ছিল, অনেক আগে ইউজ করা না, তারপর বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে সে থেকে বিষ কিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময় আরও থাকছে। প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে সহায়তা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উদ্বেগ। দ্রুত ভিটে মাটিতে ফেরার আকুতি। মিয়ানমারে এখনও পরিবেশ দেখছে না জাতিসংঘ। আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্তত $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় সৌদি আরব। এরই মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে $170 মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। সবশেষ আজ 370 কোটি টাকা চীন থেকে আনা 4টি গ্যান্ট্রি ক্রেন স্থাপন করছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। সাক্ষাৎ টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হয়ে ধীরগতিতে পতেঙ্গা উপকূলের দিকে এগিয়ে চলছে MV ল্যান্ডহাই হং ইয়ান নামের জাহাজটি। বিশেষায়িত এ জাহাজে বহন করা হচ্ছে কন্টেনার উঠানামার কাজে ব্যবহৃত বিশাল আকৃতি 4টি গ্যান্ট্রি ক্রেন, যেটিতে ভেড়ার পর শনিবার সকাল থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে শুরু হয়ে যায় চীন থেকে আমদানি করা এসব গ্যান্ট্রি ক্রেন স্থাপনের কাজ। উইদিন দ্য কনসেশন পিরিয়ড আমরা সেগুলোকে আনতে সক্ষম হয়েছি। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন, যে আমরা টাইম ফ্রেমের মাঝখান থেকেই এই গ্যান্ট্রি ক্রেনগুলো নিয়ে আসতে পারছি। 2023 সালে 1200 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল পরিচালনার জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান RSJTর কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বছরের পিসিডিতে 2.5 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হলো। এই গ্যান্ট্রি ক্রেন স্থাপনের পর্তা 5 লাখ কন্টেনার ছাড়িয়ে যাবে। শুধু পিসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে আগামী কয়েক বছরের মধ্যে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। এই প্রজেক্টে বিনিয়োগ হচ্ছে $170 মিলিয়ন। তবে আমাদের আগামীর যে চিন্তাভাবনা আছে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার জন্য। চট্টগ্রাম বন্দরে প্রস্তুত করা এই টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য চুক্তিবদ্ধ সৌদি আরবের এই প্রতিষ্ঠানটি। তবে যন্ত্রপাতি বিনিয়োগ করতে হবে নিজেদের। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ছিল মডেল টেস্ট। আর গত 2 বছর ধরে 2.5 লাখের বেশি কন্টেনার উঠানামা করে অনেকটা উত্তীর্ণ হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। এখন চোখ রয়েছে চট্টগ্রাম বন্দরের অন্যান্য মেগা প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের। চট্টগ্রামের পিসিটি থেকে কমল দে, সময় সংবাদ। নির্বাসনে 9 বছর হতে চললেও কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত 12 লাখেরও বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখন অনিশ্চিত। দিনে দিনে কমছে আন্তর্জাতিক সহায়তাও। এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রবিলের রিপোর্ট। 70 বছরের জীবনে 3 বার প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে আহমেদ হোসেনকে। সর্বশেষ বাস্তুচ্যুত হওয়ার পর কেটে যাচ্ছে প্রায় 9 বছর। জীবনের শেষ সময়ে তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন ফিরতে পারেন নিজ দেশে। আমি আড়তে তারছিলাম 9 মাস তাকিয়ে নাকি 9 মাস তাই বা যাইবা আবার আসছি
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সবশেষ বৈশ্বিক তথ্য বলছে বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা, প্রায় 41% এই জনগোষ্ঠীর সদস্য, আর তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ। রাষ্ট্রহীনতা শুধু নাগরিকত্বহীনতা নয়, এটি শিক্ষা, নিরাপত্তার সুযোগ ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হওয়ার নাম। সেই কঠিন বাস্তবতায় বেড়ে উঠছে ক্যাম্পে জন্ম নেয়া নতুন প্রজন্মের হাজারো রোহিঙ্গা শিশু কিশোর। যদি সুষ্ঠুভাবে দেখতে হয় আর নিশ্চিতভাবে তাকিদ পারি দেয় আর তখন জন্য এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নতুন করে বাড়িয়েছে অনিশ্চয়তা, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় এখনো বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে ক্যাম্পের রোহিঙ্গাদের জীবন মানবেতর, আর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। And a lot of the Rohingya refugees are largely dependent on humanitarian aid. Some of the most important things for refugees right now. প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনজীবন, পরিবেশ ও নিরাপত্তার জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। 8 লক্ষ রোহিঙ্গার ফ্যামিলি ট্রির অধীনে ডেটা হস্তান্তর করেছিলাম এবং সেটি তারা ভেরিফিকেশন করছিল। প্রায় 2.5 লক্ষের মতো তারা ভেরিফিকেশন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কয়েক দফায় মিয়ানমারকে 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি তারা। মিলেছে নিরাপত্তা, কিন্তু এখনো মিলেনি নিজ দেশ ফিরে যাওয়ার নিশ্চয়তা। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এর মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। প্রকল্প বাস্তবিত হলে যানজট নিরসনের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন মেয়র অনেক বিশ্বাসের। ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামে ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি, ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো, অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না। ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। অনলাইন জুয়ার ছোবলে পথহারা হাজারো তরুণ, ঋণ শোধে ছিনতাইয়ে জড়িত পড়ছে অনেকে। হতাশা থেকে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। কুমিল্লা আসামিদের জিজ্ঞাসাবাদে ভয়াবহ তথ্য। রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাবার সময় নানিয়ারচর উপজেলার সমাজ কল্যাণ এলাকায় সিএনজি চালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন শতাব্দী চাকমা। এ সময় রাস্তার পাশে থাকা একটি গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শতাব্দী চাকমা উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মাদারীপুরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে শিবচরের মাতবরের চর ইউনিয়নের মোল্লাবাজারের পাশে রেল লাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে ধারণা পুলিশের।
গাজীপুরে অবৈধ কেমিক্যাল উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে পুবাইল থানার কলেজ গেইট এলাকার পোড়া মোবিল ও টায়ার গলিয়ে কেমিক্যাল তৈরির অবৈধ একটি কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কারখানাটির চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এদিকে কারখানাটিতে আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। আগুনে একটু ফায়ারিং হয়ে একটু আগুন লাগছে, তারপরে আমাদের ওই আমাদের না, ওদের যে লোকজন আছে এটা চেষ্টা করে আগুন নিবানের চেষ্টা করছে, কিন্তু আগুনটা উপরে উঠে গেছে। উপস্থিত হয়ে দেখে আগুন জ্বলতেছে, তখন আমরা 3টি গাড়ি 3 দিক থেকে পানি ব্যবহার করে আগুন ঘিরে ফেলি এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। একসময় ক্যাসিনো ছিল ইউরোপের অভিজাত সমাজের বিলাসিতা। আজ সেই ক্যাসিনোই মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে গেছে কুমিল্লার অলিতে গলিতে। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখানো এই ভার্চুয়াল জুয়ার আসর অনেক তরুণকে ঠেলে দিচ্ছে ঋণ, নেশা আর অপরাধের অন্ধকারে। সম্প্রতি গ্রেফতার একাধিক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমন তথ্য। প্রশ্ন উঠছে, অনলাইন জুয়ার বিস্তার কি নতুন করে বাড়িয়ে দিচ্ছে ছিনতাই সহ নানা অপরাধ? ইশতিয়াক আহমেদের রিপোর্ট। গভীর রাত, ফাঁকা সড়ক, হঠাৎ পথরোধ। কয়েক সেকেন্ডের মধ্যেই ছিনে নেওয়া হয় টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র। অন্য একটি ঘটনায়ও একই কৌশল। অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ব। চিৎকার করার আগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের এমন ঘটনাগুলোর মধ্যে গত ফেব্রুয়ারিতে কুমিল্লায় আলোড়ন সৃষ্টি করে কাস্টম কর্মকর্তা বুলেট বুরেগি হত্যাকাণ্ড। রাতের শহরে ছিনতাইকারীদের হামলা শিকার হয়ে প্রাণ হারান তিনি। ঘটনাটি নাড়া দেয় পুরো জেলাকে। এবার ছুটি পাইছে, বলতেছে আমি তাহলে একটা দিন ঘুরে আসি, এসে রাতে থাকবে। ওর প্ল্যান ছিল শনিবার সারাদিন থাকবে, রবিবার ভোরবেলা যে এখান থেকে হয়তো 2.5-3 ঘন্টা সময় লাগে, তখন যে হয়তো ক্লাস করবে। কারণ আমরাও তো অপেক্ষায় থাকি, আমার বাচ্চাটারে নিয়ে থাকি, ও অনেক দুরন্ত। ও আমার বাবা কয়দিন আগে একটু ডাকছে, তারপরে তো আর ডাকতেও পারে নাই। অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। সম্প্রতি গ্রেফতার হওয়া একাধিক ছিনতাইকারী অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। প্রথমে কৌতূহল, তারপর নেশা, এরপর হাঁটতে হাঁটতে জমে দেনা। আর সেই দেনা শোধ করতে কেউ কেউ জড়িয়ে পড়ছে অপরাধে। ক্যাসিনো মোবাইল ফোনে পর্দা পেরিয়ে পৌঁছে গেছে জেলার অলিতে গলিতে। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখানো এই ভার্চুয়াল জুয়ার আসর অনেক তরুণকে ঠেলে দিচ্ছে ঋণ, নেশা আর অপরাধের অন্ধকারে। নেশার টাকা, এই গেমের টাকা, এগুলা মিলাইতে ভাই আমার লাইফটা শেষ হল। এই গেম আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। এখন মানুষ আমার থেকে অনেক টাকা পায়, আমার সংসারে অনেক জ্বালা। আমি এটা চাপে নেশা জগতে ঢুকে গেছি। শুধু জুয়া নয়, অনেক ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হচ্ছে মাদক। জুয়ার টাকা হারিয়ে হতাশা, এরপর মাদক। আবার মাদকের কেনার টাকাও জোগাড় হচ্ছে ছিনতাই ও চুরির মাধ্যমে। আমাদের আইনের কাঠামোর মধ্যেই যথেষ্ট দুর্বলতা আছে। আপনি জানেন যে এই ছিনতাইকারীরা গ্রেফতার হয়, আবার খুব দ্রুতই ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে তারা আবার দ্বিগুণ উৎসাহে তারা আবার সেই পেশায় সংযুক্ত হয়। তবে পুলিশ বলছে অপরাধ সংঘটিত হওয়ার পরপরই অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। মানুষের সংখ্যা বাড়ছে, পুলিশের সংখ্যা কিন্তু বাড়ে নাই। সো আমাদের যে অল্প সংখ্যক পুলিশ নিয়ে আমরা কঠিন হয়ে যায়, তারপরও আমরা কিন্তু থেমে নেই, আমরা প্রতিটা মুহূর্তে কাজের মধ্যে আছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত 6 মাসে কুমিল্লায় 1152টি মাদক মামলা, চুরির ঘটনায় 244টি, ডাকাতির ঘটনায় 28টি, দস্যুতায় 38টি মামলা হয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের 6ষ্ঠ জাতীয় চা দিবস পালিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চা বোর্ডের সহযোগিতায়। দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির উদ্বোধন করেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতুর রহমান খানের সভাপতিত্বে অডিটোরিয়াম মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চা শিল্পের উন্নয়নে জড়িত 8 ক্যাটাগরির 8 জনকে পুরস্কৃত করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধানমন্ত্রীর 3 সফর সামনে রেখে নতুন আশার আলো দেখছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণের আশা, সমীক্ষার কাজ সম্পন্ন।
জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি, অভিযোগ জামাত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। থামছে না পুশিন আতঙ্ক। এবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। বিজিবির প্রতিরোধে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হল বিএসএফ। এই ছিল বাংলার সময়। আর আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর তাই চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী শবনম। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।